শাম্ভবী বসুর সাক্ষাৎকার টিভিতে দেখানোর সাথে সাথে যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল ওকে নিয়ে, তখন আবার আলোচনার ঝড় উঠল। শুধু আলোচনার ঝড় বললে ভুল হবে, সমালোচনার ঝড় উঠল। তবে এই সমালোচনা শাম্ভবীর জন্য নয়। যে টিভি চ্যানেল ওকে আর অনিরুদ্ধকে নিয়ে মুখরোচক খবর পরিবেশন করেছিল তার বিরুদ্ধে। শুধুমাত্র শাম্ভবীর অনুরাগীরা নয়, অগণিত সাধারণ মানুষের মধ্যে এই কথাগুলো ঘুরে ফিরে আলোচনা হচ্ছিল। আজকাল হাতে গোনা দুটো একটা নিউজ চ্যানেল ছাড়া বাকি সবগুলো শুধুমাত্র নিজেদের টিআরপি বাড়ানোর জন্য খবর পরিবেশন করে। সত্যিকে মিথ্যা আর মিথ্যাকে সত্যি বলে প্রচার করতে এদের জুড়ি মেরা ভার। কটা টাকার জন্য এরা মানুষের গায়ে মিথ্যা বদনামের কালি ছিটিয়ে দিতেও দুবার ভাবে না। এসব চ্যানেলকে অবিলম্বে বয়কট করা উচিত। সব আলোচনা সমালোচনাকে পিছনে ফেলে আর একটা কথা সবচেয়ে বেশি আলোচ্য বিষয় হয়ে উঠল। এখন আর কোনো সন্দেহ নেই যে যারা শাম্ভবীকে মারার চেষ্টা করেছিল এই ঘটনার পিছনে তাদের হাত আছে। শাম্ভবী বেঁচে উঠে আবার নতুন করে জীবন শুরু করতে যাচ্ছে দেখে তারা সহ্য করতে পারছে না। শুধু তাই নয়, তাদের মনে হচ্ছে শাম্ভবী আবার ঘুরে দাঁড়িয়ে নতুন করে খেলার জগতে ফিরে আসতে পারে। সেই জন্যই তার ব্যক্তিগত জীবনের উপর আক্রমণ করে তাকে মানসিকভাবে ভেঙে দিতে চাইছে। এই চ্যানেল নিশ্চয়ই তাদের কাছ থেকে অনেক টাকা পেয়েছে, কিন্তু শাম্ভবী আজ প্রমাণ করে দিল সেই সব নোংরা মানুষদের ষড়যন্ত্রের কারণে ভেঙে পড়েনি। এর থেকে এটা প্রমাণ হয়ে গেল যে ফাইটার শাম্ভবী এখনও বেঁচে আছে, শেষ হয়ে যায়নি। শাম্ভবীর অনুরাগীদের একাংশ দাবি তুলল, ইচ্ছা থাকলে অসম্ভব বলে কিছু নেই। সমস্ত ষড়যন্ত্র আর সমালোচনার উপযুক্ত জবাব দেওয়ার জন্য তুমি খেলার দুনিয়ায় ফিরে এসো শাম্ভবী, আমরা তোমার পাশে আছি। শাম্ভবী বসুর ছোট্ট একটা সাক্ষাৎকার যে দর্শকদের মধ্যে এতটা আলোড়ন তুলতে পারে এই ধারণা অন্য কেউ তো দূরে থাক, শাম্ভবীর নিজেরও ছিল না। সত্যান্বেষী নিউজ চ্যানেলের মালিক বিজয় গাঙ্গুলির মুখে একটা চওড়া হাসি ফুটে উঠল। কম্পিটিশনের যুগে সৌভাগ্য যে এভাবে নিজে থেকে ওনার দরজায় এসে দাঁড়াবে এটা ওর ধারণার বাইরে ছিল। এর কারণ অবশ্যই আছে। অ্যাক্সিডেন্টের পর এতগুলো মাস পেরিয়ে গেলেও শাম্ভবী কারোর সামনে আসেনি। আজ ওকে সবার সামনে এসে নিজের সম্পর্কে এইসব কথা বলতে দেখে স্বাভাবিকভাবেই ওর অনুরাগীরা খুব খুশি হয়েছে। আর সত্যান্বেষী চ্যানেলের প্রতি একটা আস্থা ফিরে এসেছে যে এরা আর যাই হোক ফেক নিউজ প্রচার করে না। কথায় আছে, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। সত্যান্বেষী নিউজ চ্যানেলের টিআরপি যখন ক্রমাগত ঊর্ধ্বমুখী, যে চ্যানেলটা বৈশাখীর দেওয়া তথ্যের উপরেই নির্ভর করে শাম্ভবীকে নিয়ে মুখরোচক খবর প্রচার করেছিল, তার টিআরপি ক্রমাগত নিম্নমুখী। এর ফলে ওই চ্যানেলের মালিক ও সাংবাদিকরা রীতিমতো চিন্তায় পড়ে গেছে। শুধু যে ব্যবসায় ক্ষতি হচ্ছে তা নয়, এটা ভেবে ওদের ভয় হচ্ছে শাম্ভবী বসুর পরিবার এবং যে ডাক্তারকে জড়িয়ে ওর সম্পর্কে কথাগুলো বলা হয়েছে তার তরফ থেকে এবার যদি ওর চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা করা হয় তাহলে কি হবে। কয়েক ঘন্টার মধ্যে যখন শাম্ভবী বসুর সম্পর্কে খবর ও এবং সাক্ষাৎকারকে কেন্দ্র করে এত কিছু ঘটে চলেছে, বৈশাখী তখন হাসপাতালে ডিউটি শেষ করে বাড়ি গিয়ে নিউজ চ্যানেল খুলে বসেছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে যে এত কিছু ঘটে গেছে ও সেটা জানতে পারেনি। শাম্ভবীর সম্পর্কে মুখরোচক ঘটনাগুলো এখনও টিভি চ্যানেলে দেখানো হচ্ছে কি না সেটা দেখার জন্য টিভি খুলতেই ও সোজা হয়ে বসলো। কি হচ্ছে এসব? চায়ের কাপ হাতে তুলে নিতে না নিতেই ওর কাছে একটা কল এলো। হ্যালো বলতেই ওদিক থেকে কেউ বলল, আপনার জন্য আমাদের চ্যানেলের অনেক ক্ষতি হয়েছে, আপনি এটা ঠিক করেননি। বৈশাখী নিজের দোষ অস্বীকার করে বলল, আমি আপনাদের কোনো মিথ্যা খবর দিইনি। আপনারা যদি ঠিকমতো খবর পরিবেশন না করতে পারেন তার দায় আপনাদের, আমার নয়। কথাগুলো বলে বৈশাখী মোবাইল থেকে সিম খুলে রেখে দিল। যাক, ওরা এবারে যা পারে করুক, এবার চাইলেও আর ফোন করে বিরক্ত করতে পারবে না। এই সাক্ষাৎকার দেখার পরে রিনার বাবার মুখে চিন্তার ছাপ ফুটে উঠেছে। এবার কি তার বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ আসতে চলেছে? এইসব ফালতু চ্যানেলগুলো কোনো কাজের কাজ করতে পারে না, উল্টে মানুষকে বিপাকে ফেলে দেয়। এছাড়া যে খবরটা ওকে বেশি ভাবাচ্ছে সেটা হলো এই, এতগুলো দিন পেরিয়ে গিয়েও শাম্ভবী ঠিক আগের মতোই জনপ্রিয়। এটা কি করে সম্ভব? ও কি সত্যিই ফিরে আসতে পারে? কথাটা ভেবে নিজেই হেসে ফেললেন। মাথাটা পুরো গেছে। পাবলিক ইমোশনাল হয়ে যা খুশি বলে ফেলে, তাই বলে কি সেটা বাস্তবে সম্ভব? কিন্তু ওই ছেলেটা কে? সে জেনে শুনে ওর মতো একটা মেয়েকে নিজের সঙ্গে জড়ানোর মতো নির্বুদ্ধিতা কে করতে পারে? অনিরুদ্ধ? উনি আবার হেসে ফেললেন। না, এসব হলো অতিরিক্ত চিন্তা করার ফল। এবারে কিছুদিন মেয়ের কাছ থেকে ঘুরে আসতে হবে। হাওয়া বদল হলে মনটা অনেক হালকা হবে। অনিরুদ্ধ বাড়িতে ফিরলে ওর মা বললেন, অনি, তুই জানিস পিঙ্কিকে নিয়ে কী সব আলোচনা হচ্ছে?
পিঙ্কিকে নিয়ে নয়, শাম্ভবীকে নিয়ে আলোচনা হচ্ছে। পিঙ্কি শুধুমাত্র আমাদের জন্য, বাইরের কারো কাছে ওর কোনো অস্তিত্ব নেই। কথাটা বলে অনিরুদ্ধ হেসে নিজের ঘরে চলে গেলে ওর মা স্বামীকে জিজ্ঞাসা করলেন, অনি কি ভুলে গেল বুঝতে পারলে? সব কথা বোঝার কি দরকার, যদি ওর কথার মধ্যে না বোঝার মতো কিছু নেই। উর্মিলা খুব বেশি টিভি বা মোবাইল দেখেন না, তাই মেয়েকে নিয়ে যে বাইরের জগতে ঝড় বয়ে যাচ্ছে উনি জানতে পারেননি। আদিত্য একটা কাজ সেরে সন্ধ্যার পর একটু দেরিতে বাড়িতে ফিরে যখন মেয়েকে কিছু না বলে উর্মিলাকে ডেকে সব বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া শাম্ভবী আর অনিরুদ্ধর ছবিটা দেখালেন, উর্মিলা তখন উঠে দাঁড়িয়ে বললেন, বাঁদর মেয়ে, ওর কি লজ্জা আক্কেল বলে কিচ্ছু নেই? এইসব ছবি কেউ বাইরের লোককে দেখায়? দুটো থাপ্পড় দিয়ে আজ ওর অসভ্যতা ছাড়িয়ে দেবো। আদিত্য উর্মিলার হাত ধরে বসিয়ে দিয়ে বললেন, তুমি কি মানে? আমি কি কিছু ভুল বলেছি? না, তুমি তো ভুল বলতেই পারো না। তবে এই খবর প্রচার হওয়ার পরে আমাদের মেয়েকে নিয়ে কত পজিটিভ কথা আলোচনা হচ্ছে সেটা ভেবেছ? সেটা না ভেবে তুমি ছবির পিছনে পড়ে আছো। আদিত্য যখন ফিরে আসেন, শাম্ভবী তখন অনিরুদ্ধর সঙ্গে কথা বলছিল। কথা বলা হয়ে গেলে শাম্ভবী ঘর থেকে বেরিয়ে দেখলো বাবা মা কথা বলছেন। ওকে দেখে বাবা কিছু বলার আগেই ও ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলল, আজ আমি কতটা খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি ভাবতেও পারিনি এখনও আমাকে সবাই এত ভালোবাসে। ওরা আমাকে নতুন করে ফিরে পেতে চাইছে বাবা, যত বাধাই আসুক। আমার নিজের জন্য, তোমাদের জন্য, ওদের জন্য আমাকে ফিরে আসতেই হবে, আর সেটা খুব তাড়াতাড়ি। উর্মিলা বরাবর মেয়েকে একটু বেশি শাসনের মধ্যে দিয়ে বড় করেছেন, কারণ যে মেয়ের উপরে বাবার ছায়া নেই তাকে সম্পূর্ণভাবে আগলে রাখার দায়িত্ব মায়ের। এছাড়া উর্মিলা একটু চাপা স্বভাবের, নিজেদের ব্যক্তিগত ব্যাপার অন্য কারোর সঙ্গে আলোচনা করতে খুব একটা স্বচ্ছন্দ নন। তাই মেয়ে একটা ছেলেকে জড়িয়ে ধরে ছবি তুলে সেটা সবাইকে দেখানোর জন্য সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে, এটা ঠিক মানতে পারছিলেন না। কিন্তু উনি মেয়েকে এই জন্য শাসন করার কোনো সুযোগই পেলেন না। কী করে সুযোগ পাবেন? মেয়ের বাবা আছেন ওকে আদর দিয়ে মাথায় তোলার জন্য। ইদানিং আদিত্য বাড়িতে এলেই বাবা আর মেয়ে দুজনে বেশিরভাগ সময়টাই হল ঘরে কাটায়। যদিও কারণটা উর্মিলার জানা, তবুও কেন যে মাঝে মাঝে একটা চাপা কষ্ট। উর্মিলা, আমি আর পিঙ্কি উপরে যাচ্ছি, তোমার রান্না হয়ে গেলে ফোন করে ডেকে নিও। উর্মিলা বেশি কথা না বলে রান্নাঘর থেকে শুধু বললেন, আচ্ছা। শাম্ভবী বাবার হাত ধরে বলল, চলো না, অনেক দেরি হয়ে গেল, তখন থেকে বলছি চলো, কিন্তু তোমার কথা শেষ হয় না। তুই তো এতক্ষণ ধরে বক বক করে যাচ্ছিস, আমি তো বেশি কিছু বলিনি। শাম্ভবী একটু জোরে বলল, মা দরজাটা বন্ধ করে দাও। উর্মিলা দরজা বন্ধ করে আবার রান্নাঘরে চলে গেলেন। বাবা আর মেয়ের কেউই বেশি কিছু খায় না, তাই রান্না করতে বেশি সময় লাগে না। উর্মিলা রান্না শেষ করে ঘড়ির দিকে একবার দেখে নিজের ঘরে চলে গেলেন। তারপর খাটের নিচে রাখা একটা ছোট্ট অ্যালুমিনিয়ামের বাক্স বার করে আনলেন। এটা উনি আশ্রম থেকে এনেছেন, এর মধ্যে অনেক পুরনো জিনিস রাখা আছে। উর্মিলা বাক্সের তালা খুলে একটা ডায়েরি বার করে আনলেন। উর্মিলা যেদিন জানতে পেরেছিলেন শাম্ভবী যার হাত ধরে নিজের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছে সে আর কেউ নয় আদিত্য, সেদিন এই ডায়েরির পাতায় প্রথম কলমের আঁচড় পড়েছিল। তারপর থেকে উর্মিলার অনেক অব্যক্ত যন্ত্রণার সাক্ষী হয়েছে এই ডায়েরি। শাম্ভবীর অ্যাক্সিডেন্টের পর থেকে উর্মিলা কখনো এই ডায়েরি খুলে দেখেননি। এতদিন পর আজ আবার ডায়েরির পাতায় কালো কালির রেখা ফুটে উঠল। বেশ কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর উর্মিলার ডায়েরি বন্ধ করে ঘড়ির দিকে তাকিয়ে আদিত্যকে ফোন করলে আদিত্য ফোন ধরে বললেন, এখন সবে 9টা 10টা, আমরা আর আধ ঘন্টা পরে যাব। আদিত্য ফোন রেখে দিলে উর্মিলা বারান্দায় গিয়ে দাঁড়ালেন। মাত্র কয়েক মাসের মধ্যে জীবনটা হঠাৎ করে বদলে গেল। না, বলা ভুল হলো, যেমন হওয়ার কথা ছিল ঠিক তেমনটাই হয়েছে। হঠাৎ করে আসা একটা ঘূর্ণিঝড় ওদের তিনজনের জীবনটা বদলে দিয়েছিল। আজ ঝড় থেমে গেছে, এলোমেলো হয়ে যাওয়া জীবনটা আবার নতুন করে সেজে উঠেছে। কিন্তু এতগুলো বছরের ক্ষয় চিহ্ন কি এত সহজে মুছে ফেলা যায়? যায় না। সেই জন্যই তো হাজার চেষ্টা করেও সব কিছু ভোলা যায় না। কিছু টুকরো টুকরো স্মৃতিকে আঁকড়ে ধরে আক্ষেপ, অনুযোগ, মান, অভিমানগুলো বারবার মনের আয়নায় উঁকিয়ে দিয়ে যায়। খোলা আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে ফেলে আসা দিনের কিছু টুকরো টুকরো ছবি উর্মিলার চোখের সামনে ভেসে উঠছিল। স্বামী পরিত্যক্ত 21 বছরের একটা মেয়ে রাতের অন্ধকারে একজন নোংরা লোকের হাত ছাড়িয়ে নিজের সম্মান আর নিজের গর্ভের সন্তানকে বাঁচানোর জন্য রাজপথ দিয়ে পাগলের মতো ছুটে যাচ্ছে। সেদিনের কথা মনে পড়তেই উর্মিলা কেঁপে উঠে চোখ বন্ধ করে নিলেন। সেই রাতে যদি গোপামা ওদের সঙ্গে না আনতেন তাহলে হয়তো জীবনের গল্পটা মাঝপথে থেমে যেত, বা জীবনের গল্পটা অন্যভাবে লেখা হতো। এরপর গোপামায়ের আশ্রমে এক নতুন জীবনের সূচনা হলো। স্বজনহারা কত মানুষের সঙ্গে পরিচয় হলো।
নিজের শরীরের মধ্যে যে নতুন প্রাণের সঞ্চার হয়েছিল তার জন্মের প্রতীক্ষায় একটা একটা করে দিন কেটে যাচ্ছিল। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে সে পৃথিবীর আলো দেখল। মেয়ের জন্মের পর ওকে দেখে সবাই বলেছিল মেয়ে বড় হয়ে খুব সুন্দরী হবে। আশ্রমের মহিলারা যখন হেসে বলতো আমাদের পিঙ্কি কিন্তু মোটেও তোমার মতো হয়নি, ওকে কিন্তু ওর বাবার মতো দেখতে হয়েছে। উর্মিলা উত্তরে শুধু হাসতেন, বড় করুণ ছিল সেই হাসি। সত্যিই মেয়ে কোনো দিক দিয়েই মায়ের মতো হয়নি, আর যার মতো দেখতে হয়েছে সে কখনো জানতেও পারবে না তার সন্তান একটা অনাথ আশ্রমে বড় হয়ে উঠছে। মেয়েকে নিয়ে সময় কাটানোর মতো সময় উর্মিলার কাছে ছিল না। আশ্রমের আর 5টা মহিলার মতো ওকেও নানান কাজ করতে হতো। আশ্রমের সম্ভবের মতো আরও অনেক বাচ্চা ছিল, কাউকে আলাদা করে যত্ন করা হতো না। উর্মিলা যখন আশ্রমের কাছে ব্যস্ত থাকতেন বা বাচ্চাদের স্কুলে পড়াতেন, মেয়ের কান্না কানে আসতো, কিন্তু ইচ্ছা করলেও ছুটে গিয়ে ওকে কোলে নেওয়ার উপায় ছিল না। অনেক সময় কাজ শেষ করে ঘরে গিয়ে দেখতেন মেয়ে কাঁদতে কাঁদতে মুখে আঙুল দিয়ে ঘুমিয়ে পড়েছে। ওকে কোলে তুলে বুকে জড়িয়ে ধরলে ঘুমের মধ্যে হেসে উঠত, হাসলে দুটো গালে টোল পড়তো, ঠিক ওর বাবার মতো। ভাগ্যের পরিহাসের জন্য উর্মিলার চোখ দুটো বারবার ভিজে উঠত। কালের নিয়মে দিন মাস বছর কেটে গেছে। উর্মিলার ছোট্ট মেয়েটা মায়ের কোল ছেড়ে হাঁটতে শিখেছে। ছুটে গিয়ে পড়ে গিয়ে চিৎকার করে কেঁদে উঠে নিজেই উঠে দাঁড়িয়ে নিজের চোখের জল মুছে মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে কেঁদেছে। মায়ের কাছে বকা খেয়ে ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে একসময় মায়ের গলা জড়িয়ে ঘুমিয়ে গেছে। কারণ ওদের মা মেয়ের পৃথিবীতে দুজনেই দুজনের অবলম্বন ছিল। এরপর নানান ঘাত প্রতিঘাত পেরিয়ে সময়ের স্রোত অনেক দূরে এগিয়ে গেছে। মেয়ের জীবনে আজ কোনো কিছুর অভাব নেই, বাবা, দাদা, একজন ভালোবাসার মানুষ, আরও অনেকে। এখন শুধু মায়ের শাসনটাই দেখতে পাই, ভালোবাসাটা দেখতে পাই না। এখন আবার শাসন করার সুযোগটুকুও নেই। দুদিন পরে এই অধিকারটাও থাকবে না। সমস্ত পৃথিবীর সঙ্গে একা লড়াই করে যাকে বড় করে তুলেছেন সে এখন কষ্ট হলে আর মায়ের কাছে আসে না। হাত দিয়ে চোখের কোণ দুটো মুছে নিয়ে উর্মিলা নিজের মনে বলে উঠলেন, এসব আমি কেন ভাবছি? না না, এটা ঠিক নয়। ওর একটা নিজের জগৎ আছে, পছন্দ অপছন্দ আছে, সব কিছু কি আমার মনের মতন হবে? না, আজকের পর থেকে ওকে আর কিচ্ছু বলবো না। এই সময় কলিং বেল বেজে উঠলে উর্মিলা তাড়াতাড়ি ঘরে এসে ডায়েরিটা বাক্সের মধ্যে রেখে চাবি না লাগিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। রাতে খাওয়ার পর উর্মিলার বরাবর গা ধোয়ার অভ্যাস। উর্মিলা বাথরুম চলে গেলে আদিত্য খাটে উঠতে গেলে পায়ের সঙ্গে কিছু একটা ধাক্কা লাগাতে নিচু হয়ে দেখলেন খাটের নিচে একটা পুরনো বাক্স আছে। বাক্সটা তো খাটের নিচে দেওয়ালের দিকে রাখা ছিল। এটা এখানেই কে আনলো? নিশ্চয়ই উর্মিলা। বাক্সটা ঠেলে ভিতরে দিতে গিয়ে তালা খোলা আছে দেখে আদিত্য কৌতূহলবশত বাক্সটা টেনে এনে খুলে দেখতে গেলেন ওর মধ্যে কি আছে। বাক্সের মধ্যে একটা ডায়েরি দেখে ডায়েরিটা হাতে নিয়ে বুঝতে পারলেন এটা উর্মিলার ডায়েরি। উর্মিলা ডায়েরি লেখে? আদিত্য জানেন কারো অবর্তমানে তার ডায়েরি পড়া উচিত নয়, কিন্তু সবসময় কৌতূহল চেপে রাখা সম্ভব নয়। আদিত্য তাই ডায়েরির পাতাগুলো একের পর এক উল্টে যেতে লাগলেন। ডায়েরির পাতা যখন আজকের তারিখে এসে পৌঁছালো, আদিত্য তখন বাথরুমের দরজা খোলার শব্দ শুনে দ্রুত শেষ লাইনে চোখ বুলিয়ে ডায়েরিটা যেখানে ছিল সেখানে রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালেন।